খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন ও রাঙামাটিতে ১ জন নিহতের ঘটনায় ২ জেলা শহরে ১৪৪ ধারা জারি। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। কাল ২ পার্বত্য জেলা পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার ৬ শিক্ষার্থীর সিএমএম আদালতে জবানবন্দি। বরগুনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন। সুনামগঞ্জে গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে প্রেরণ। হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড। গণতন্ত্র এখনও বিপদ মুক্ত নয়, ভার্চুয়ালি বক্তব্যে বললেন তারেক রহমান। ধর্মীয় উপাসনালয়ে হামলার জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান। আজ থেকে সপ্তাহের ৭ দিনই চলছে মেট্রো রেল। চালু হলো কাজীপাড়া স্টেশন। মিরপুর ১০ নম্বর স্টেশনও সচল হবে শিগগির। আমন্ত্রণ সন্ধ্যায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খাগড়াছড়িতে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। হতাহতের ঘটনায় পাহাড়ি ও স্থানীয় বাঙালিরা পরস্পরকে দুষছেন। জেলা প্রশাসক জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এই ঘটনার জেরে রাঙামাটিতেও সংঘর্ষ হয়েছে, সেখানে মারা গেছেন ১ জন, আহত কয়েকজন। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েকটি স্থাপনায়। এরপর সেখানেও ১৪৪ ধারা দিয়েছে জেলা প্রশাসন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে ৩ পার্বত্য জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন। বুধবার মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মামুন নামের একজন গণপিটুনিতে নিহত হন। এর জেরে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা ও শহরে পাহাড়ি বাঙালিদের দুপক্ষের সংঘর্ষ হয়। এই সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এজন্য একে অপরকে দায়ী করছে তারা। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে। সদরসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে সেনা সদস্যরা। এক পর্যায়ে ইউপিডিএফ এর মূল অংশের অস্ত্রধারীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় সেনা সদস্যরাও। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অন্তত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে ১২ জনের মতো চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে ৩ জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে ৯ জন চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে দীঘিনালায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ সেনাবাহিনীর কর্মকর্তারা। তারা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার আরো ডিটেরিয়েট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে টুরিস্টরা আসা যাওয়া করছে, সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে, গাড়ি ঘোড়াও চলছে। এই ঘটনার রেশ ধরে রাঙামাটিতেও উত্তেজনা ছড়ায়। শুক্রবার বনরূপা এলাকায় দুপক্ষের সংঘর্ষ ও কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। ঘটে হতাহতের ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরের পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ সবাই আমরা রোডে আছি। পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে। 144 জারি হয়েছে। এর ফলে আমরা আশা করতেছি পরিস্থিতির আরও উন্নতি হবে। আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে পার্বত্য জেলাগুলোতে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ৩ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন, যার নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিনিধি দলে থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। আইন নিজের হাতে তুলে না নিতে এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সহিংসতার সাথে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে শক্তিশালী তদন্ত কমিটি শিগগিরই গঠন করা হবে বলেও জানানো হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা। সকালে বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই কর্মসূচি হয়। সকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তারা টিএসসিতে এসে জড়ো হয়। পরে তারা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা খাগড়াছড়িতে সংঘর্ষের জন্য স্থানীয় বাঙালিদের দায়ী করেন। আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর সহ নানা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। পরে এক বৈঠকে শনিবার থেকে আগামী 3 দিন সড়ক অবরোধ করার সিদ্ধান্ত হয়। পার্বত্য জেলাগুলোয় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। দোকানপাট এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াই উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দাবি অবশ্যই মানতে হবে, আমাদেরকে নির্যাতন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে তোফাজ্জেল হত্যা মামলায় গ্রেফতার 6 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় আবাসিক হলের গঠিত কমিটি 24 ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিয়েছে। তাতে 8 শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছে 6 জন। শিক্ষার্থীরা ছাড়াও হল প্রশাসনের কারো অবহেলা থাকলে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফজলুল হক হলের গেস্ট রুমে অকথ্য ও অমানসিক নির্যাতন করে ভবঘুরে যুবক তোফাজ্জেল হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে দুপুরে নেওয়া হয় আদালতে। তারা সবাই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই 6 জন সহ মোট 8 জনকে অভিযুক্ত করে ফজলুল হক হল গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। হত্যার পরদিন রাত 11টায় ভিসি কার্যালয়ে রিপোর্ট জমা দেয় কমিটি। 8 জনকে এই মর্মান্তিক ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর মধ্যে 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং বাকি 2 জনের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। অবশ্য সিসি ক্যামেরার ফুটেজে সেদিন প্রায় 20 জনের মতো দেখা গেছে যারা বেশ আগ্রাসী ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে যে মামলা করেছে সেই এজাহারেও অনেক তথ্য দেওয়া হয়নি। তদন্ত কমিটির রিপোর্টে হল প্রশাসনের গাফিলতির কোনো বিষয়ই আনা হয়নি। অথচ তোফাজ্জেলকে যখন মারা হচ্ছিল পাশের ঘরেই ছিলেন প্রভোস্ট। জুনিয়র শিক্ষকদের পাঠিয়ে তিনি নিজে ঠেকাতে আসেননি। আমার জানা মতে উনি রাতে আর আসেন নাই স্পটে। উনি সকালে আমার মনে হলো আমি যাওয়ার পরে উনি আসছেন, আমি ওনাকে ডাকিয়ে এনেছি। এখন প্রশ্ন হলো, তাহলে কি শুধু শিক্ষার্থীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে? বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কমিটিটা হবে সেখানে আমাদের 2টো টিওআর থাকবে। একটা হলো স্টুডেন্টদের ব্যাপারে সিদ্ধান্ত, আর একটা হলো প্রশাসনের ব্যাপারে সিদ্ধান্ত। সো ওই কমিটি তখন যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে আর কি। এদিকে তোফাজ্জেল হত্যার পর জরুরি সিন্ডিকেট কমিটির বৈঠকে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দলীয় রাজনীতি সাময়িক নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে নিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল একটি ফোরাম করা যায় এবং অতি দ্রুতই আমরা সেটাকে সচল করব, ডাকসু এবং এই জাতীয় কোনো। কারণ শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চা থাকতে হবে, নেতৃত্বের বিকাশের সুযোগ থাকতে হবে। তবে রাজনীতি কেন বন্ধ হচ্ছে বা ডাকসুর জন্য পরিবেশ পরিষদ কিভাবে গঠন হবে তার ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আবির ফজলুল হক হলে পিটিয়ে হত্যার ঘটনায় আজও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে ক্যাম্পাসে। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। বক্তারা বলেন, শিক্ষকদের সামনে একটা মানুষকে মেরে ফেলা মানা যায় না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদের এই হিংস্রতা সারা বিশ্বে ক্যাম্পাসের সুনাম নষ্ট করল। দাবি, অবিলম্বে করতে হবে ন্যায় বিচার। জড়িত প্রত্যেককে বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রশাসনের অবহেলা পেলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি বিক্ষোভরত শিক্ষার্থীদের।
আপনারা এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিশ্চিদ্র নিরাপত্তার দায়িত্ব আপনাদের। একটা মানুষকে যে 4 ঘন্টা ঠুকরিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলা হলো, আপনারা 4 ঘন্টা ওখানে আপনারা কি করেছেন? আপনাদের কোনো একটা স্টেটমেন্ট পাইনি? কোনো অপরাধী যাতে ভিডিও ফুটেজ বা সিসিটিভির ফুটেজ দেখা, ঠিক আছে, যাতে কোনো অপরাধী পার না পায়। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ছাত্রত্ব বাতিল চাই। বরগুনায় দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জেলকে। বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী। জানাজার পর বিচার দাবিতে মানববন্ধন করে তারা। চোখের জলে শেষবারের মতো তোফাজ্জেলকে বিদায় জানালো গ্রামবাসী। সকালে বরগুনায় তার জানাজায় অংশ নেন শত শত মানুষ। রাত 12:30টায় পাথরঘাটার তালুক চরদোয়ানিতে নিজ এলাকায় নেওয়া হয় মাসুদ কামাল তোফাজ্জেলের মরদেহ। সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের পাশেই চিরকালের মতো শায়িত হন ঢাবির হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জেল। এর আগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। দ্রুতই হত্যার ন্যায় বিচার চান। এই তোফাজ্জেলের মায়ের জানাজা, বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকেই ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে, এটা জীবনে ভাবি নাই। আমার জানাজা তো ও পড়বে। যারা এই অপরাধের সাথে জড়িত বা এর সাথে আছে, তদন্ত করে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তিটুকু যখন হবে, তখন আমরা সবাই, ওর আত্মীয় সবাই শান্তি পাব। বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। কয়েক দফা মারধরের পর তোফাজ্জেল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তোফাজ্জেলকে। 2011 সালে সড়ক দুর্ঘটনায় নিজ বাবাকে হারান তোফাজ্জেল। 2.5 বছর পর মায়ের মৃত্যুতে পুরোপুরি এতিম হয়ে যান। বড় ভাইও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সব হারিয়ে 2020 থেকেই সুস্থ স্বাভাবিক তোফাজ্জেল হয়ে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত। ওর বাবা মারা গেছে 11 সালে, মা মারা গেছে 13 সালে। তারপর থেকে একটা মেয়ের সাথে ওর রিলেশন হয়। পরে এক পর্যায়ে জানাজানি হয়ে গেল। জানাজানি হয়ে যাওয়ার পরে মেয়েরে জোরপূর্বক আটকাই নিয়ে ঢাকা নিয়ে বিবাহ দিয়ে দিচ্ছে। বিবাহ দেওয়ার পরে ওর মানসিক ভারসাম্য হারায়। এইরকম একটা জীবন এতটাই ঠুনকো, এতটাই সহজ যে একটা মানুষকে মারতে মারতে মাইরে ফেলাইবে, কিন্তু কারো মায়া হবে না। ও একটি কোনোদিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড়ও ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল, কোনোদিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে না। মানি না, ওদের আমরা বিচার চাই। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগরের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। এতে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সাময়িক বহিষ্কৃত 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। জড়িত সন্দেহ হাবিবুর নবী নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি ও ডিএমপির সাবেক গোয়েন্দা কর্মকর্তা মশিউর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিন মঞ্জুর করেন। রাজধানীতে জাল টাকা উদ্ধার নিয়ে বেশ আলোচিত ছিলেন পুলিশ কর্মকর্তা মশিউর রহমান। কাজের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ পুলিশ পদকও পেয়েছেন একাধিকবার। সম্প্রতি ডিএমপির গোয়েন্দা বিভাগ থেকে বদলি করা হয় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে। বৃহস্পতিবার রাতে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা থেকে মশিউর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকেলে নিউ মার্কেট থানার মামলায় মশিউর রহমানকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় মশিউর রহমান একজন এজাহার নামীয় 24 নং আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলার হত্যাকারীদের আরও কারা জড়িত এবং তারা কিভাবে হত্যাকাণ্ড চালালেন, এত সংখ্যক গুলি কেন করলেন, ছাত্র জনতাকে কেন তারা এই আন্দোলনকে দমন করার জন্য পরিকল্পিতভাবে একসাথে এতগুলো হত্যাকাণ্ড চালালেন। অপরদিকে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন মশিউর রহমান। বলেন, চাকরি জীবনে নিজেও বৈষম্যের শিকার হয়েছেন বেশ কয়েকবার। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে যে স্থানে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে এজাহারে, সেটি তার আওতাধীন নয় বলে আদালতকে জানান তিনি। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে যেভাবে ঢালাওভাবে মামলা করা হচ্ছে, আসামি হচ্ছে, তাহলে পুলিশ প্রশাসনের যে ডিসিপ্লিন সেটা ভেঙে পড়বে এবং সাধারণ জনগণ আইনের যে সেবা এবং সেটা থেকে মানুষ বঞ্চিত হবে। এদিকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় একই থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে সুনামগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয় তাকে। পরে জামিন ও রিমান্ড আবেদন সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে এম.এ. মান্নানকে গ্রেফতার করে পুলিশ। গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 2 সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়। এই মামলায় 2 নম্বর আসামি এম.এ. মান্নান। যেহেতু বিজ্ঞ আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নাই, সুতরাং বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের, তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে, এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে। ওই দিন সমস্ত কিছু শুনানি হবে। আজকে ওনাকে কাস্টডি সিডাব্লিউ মিলে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিকে এম.এ. মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সকালে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, এম.এ. মান্নান শান্তিপ্রিয় মানুষ, তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। ঘণ্টাখানেক পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, উপাসনালয়ে হামলার পেছনে ধর্মীয় কোনো কারণ নেই। নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এসব হামলার বিচারের দাবিও জানিয়েছেন তারেক রহমান। মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার পতনের পরে যে সকল সংঘাত সহিংসতা হয়েছে সেটি রাজনৈতিক সাম্প্রদায়িক নয়। এখনও যারা ষড়যন্ত্র করছে তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বানও জানান তিনি। ভয়াবহ দানবকে আমাদের ছোড়ালাম, একটা অবিশ্বাস্য একটা বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর লড়াই করে তারপরে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের আগে 2 খতিবের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা রুহুল আমিন ফিরে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজের শুরুতে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এই সময় অনুসারীদের নিয়ে আগের খতিব মসজিদে ঢোকেন। বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন। এতে 2 পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। ভেঙে ফেলা হয় মসজিদের দরজা জানালার কাঁচ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রুহুল আমিন সাহেব আগের প্রাক্তন যে খতিব, সে আবার 20-50 জন লোক নিয়ে আসছে ছাত্র
আরও আসছে 500 লোকের মতন লোক আসছে তার সাথে আইসা এখানে আজান হইতেছে, আজান যখন শেষ হয়েছে উনি আবার দাঁড়াইছিল, তারপরে ওনারে এই ঢিল মিল আরম্ভ করছে, মারপিট আরম্ভ করছে। প্রত্যেক জুমায় এক একজন করে ইমামকে দায়িত্ব দেওয়া হচ্ছিল, যারা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা তারা নামাজ পড়াচ্ছিলেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই। মসজিদের মধ্যে এরকম একটা নেককারজনক ঘটনা এটা কখনো আশা করা যায় না। জুলাই আগস্টের আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার দাবি নিয়ে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কের ফুটপাতে অবস্থান নেন। এ সময় তারা বলেন, আন্দোলনের পর যে সরকার ক্ষমতায় এসেছে এটা তাদের সরকার। ক্রিকেটারদের সাথে দেখা করার সময় হলেও গণ আন্দোলনে আহতদের সাথে দেখা করার সময় হয় না প্রধান উপদেষ্টার। আহতরা আরও বলেন, তাদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, তাদের জীবিকার ব্যবস্থা করা হচ্ছে না। সমন্বয়ক সহ সরকারের কেউ তাদের খোঁজ নিচ্ছেন না বলেই তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসেছেন বলে জানান। বৈষম্যের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং আহত হয়ে আমরা যারা আজকে এই মেডিকেলে এইভাবে দুর্বিষহ জীবনযাপন করতেছি, এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এখানে আসছি কোনো দাবি নিয়ে আসি নাই, আলটিমেটাম দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য। আমার একমাত্র আশ্রয় বর্ষার স্থল, আশ্রয়ের জায়গা এখন আমার চিফ অ্যাডভাইজার, ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। ছাত্র জনতা হত্যার বিচার বাংলার মাটিতেই হবে, এমনটাই বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে একথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলার কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সার্কিট হাউসে উপদেষ্টা নাহিদ ইসলামকে গার্ড অফ অনার প্রদান করা হয়। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয়। দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ, নতুবা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। তাতে জানানো হয়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা লক্ষ্য করা গেছে। মব জাস্টিস কোনোভাবেই কাম্য নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে প্রচলিত আইন মেনে তাকে বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই বলেও জানানো হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতন নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজ থেকে সপ্তাহের 7 দিনই চলাচল শুরু করেছে মেট্রো রেল। এদিকে 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনটিও চালু হয়েছে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মিরপুর 10 স্টেশনটি দ্রুতই চালু করতে কাজ চলছে। বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান, এগুলো বুয়েটের ল্যাবে পরীক্ষা করেই স্থাপন করা হয়েছে। উত্তর স্টেশনে বিকেল থেকেই যাত্রীদের ভিড়। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় টিকিট কাউন্টার। এখন থেকে শুক্রবারও বিকেল 3:30 থেকে চলাচল করবে মেট্রো। ছুটির দিনে ঘুরে বেড়াতে আর প্রয়োজনীয় কাজ সারতে মেট্রো চলাচল সুবিধা দেবে যাত্রীদের। শুক্রবার চালু থাকায় বন্ধ থাকায় এদিক ওদিক যাওয়া যায়, একটা কিছু থাকে ঘুরতে যাওয়া যায়। আর্লি করলে ভালো হতো, দ্যাট মিনস হচ্ছে 12টা থেকে করলে বেশি ভালো হতো। স্কুল কলেজ অফ থাকে, দেখা যাচ্ছে যে কোনো না কোনো প্রয়োজনে তো বের হতেই হচ্ছে। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে। দেখা যায় যে তারা বাসে যাওয়ার কারণে যেতে চায় না।
কোটা আন্দোলনের সময় কাজীপাড়া স্টেশনটি ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ ছিল 2 মাস। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়েছে এটি। কোথাও এখনো রয়ে গেছে হামলার ক্ষত। তারপরও যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে চালু করা হয়েছে স্টেশনটি। শেয়ারা ভাড়া নেমে ভিতর দিয়ে রিক্সা 60 টাকা ভাড়া দিয়ে দিতে হবে, 60-70 টাকা ভাড়া দিতে হতো। আর এখন আমি আজকে কাজী ভাড়া নামলাম, এখন হেঁটেও 10 নম্বর যেয়ে আমি 10 টাকা দিয়ে চলে যাবো। আর আমাদের আসলে অনেক সুবিধা হয়েছে। 10 নম্বর সেন্টারটা যদি চালু হয় তাহলে অনেক উপকার হয়। এই 2টা স্টেশন বন্ধ থাকার জন্য আপনার এই রোডটা পুরাটাই জ্যাম থাকতো, যার জন্য সবাই সাফার করতো। যেহেতু কাজীপাড়া চালু হলো আমাদের জন্য আসলেই ভালো হলো। আমাদের আর এত কষ্ট করে নয় মিরপুর 11 নয় শেওড়াপাড়া আসতে হচ্ছে না। উত্তরা উত্তর স্টেশন থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত পরিদর্শন করেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। এ সময় তিনি বলেন, যাত্রীদের আরও বেশি সেবা দিতে শুক্রবারও চলছে মেট্রো। 20 লাখ যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক যে ব্যয়টা তাৎক্ষণিক, কিন্তু এর মধ্যে তো আমাদের আরও খরচ আছে। আমরা কিন্তু রিপ্লেস করেছি, আমাদের প্রদর্শনী কেন্দ্রে ছিল, আমাদের ল্যাবে ছিল, আমাদের মিরপুর 10 থেকেও আমরা 2-3টে জিনিস নিয়ে সেখানে সেট করেছি। এই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করা ছাড়া কত দাম, প্রকৃত খরচটা আমরা, বাট এটা কম হবে, আগে যে প্রেডিকশন তার থেকে কম হবে। সম্প্রতি বিয়ারিং প্যাড দুর্ঘটনার কারণে মেট্রো বন্ধ থাকার বিষয়ে ব্যাখ্যা দেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। ইতালথায় যে বিষয়টা তারা যে মানহীন পণ্য দিয়েছিল সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি। বুয়েটের টেস্টে ফেল করার পর তাদেরটা আমরা চালান রিজেক্ট করে দিয়েছি। বিয়ারিং প্যাড যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ইতালথায় না, এটা হচ্ছে জাপান নিপন করে সাপ্লাই করতে। শুক্রবার রাত 9টা পর্যন্ত উত্তরা থেকে এবং 9টা 40 পর্যন্ত মতিঝিল থেকে যাতায়াত করা যাবে মেট্রোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন যেন আলাদিনের চেরাগ পেয়েছিলেন। সংসদ সদস্য হওয়ার পর তরতর করে বেড়ে যায় তার সম্পদ, যা 12 বছরে বেড়েছে 2800 ভাগ। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা, ভূমিদস্যুতা, তদবির বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এম এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সহযোগিতা করছেন আমাদের কুড়িগ্রামের সহকর্মী নাজমুল হোসেন। তার কাছে রিটার্নে আমার একটা ছেলে টিকছে, আমাকে বলতেই হয়। জাকির হোসেন কুড়িগ্রাম 4 আসন থেকে এমপি হন 2008 সালে। পরের 2 নির্বাচনেও পার হন নৌকার টিকিটে। 2019 সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী করা হয় তাকে। ভোটের আগে 2008 সালে হলফনামায় জাকির হোসেন বার্ষিক আয় দেখান 2,50,000 টাকা। মোট সম্পদ 13,10,000। 2013 সালে লাফিয়ে বাড়ে তার আয়, দেখান 14,62,295 টাকা। নগদ অর্থ সহ সম্পদের পরিমাণ 91,44,000। 2018 সালে আয় কমিয়ে দেখান 2,79,000 টাকা। তবে সম্পদ বেড়ে দাঁড়ায় 5,12,00,000-এ। এলাকাবাসীর অভিযোগ, এমপি হওয়ার পর জাকির মরিয়া ছিলেন ভূমি দখলে। প্রকল্পের মাধ্যমে ভরাট করে মাজারের নামে জায়গা দখল, মাদ্রাসা জায়গা দখল করে নিজের নামে করেন টেকনিক্যাল স্কুল। সৌর প্ল্যান্টের নামে জায়গা অধিগ্রহণ করে নির্মাণ করেন ব্যক্তিগত স্থাপনা। গুচ্ছগ্রামের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি জায়গায় গড়েন অটো রাইস মিল। খাস জমি দখল করে নির্মাণ করেন মার্কেট। সরকারি পুকুরের জমি দখল করে দোকানঘর নির্মাণ সহ রৌমারী, রাজীবপুর, কুড়িগ্রাম সদর ও রাজধানীতে গড়েছেন অঢেল সম্পদ। চাকরি করতে বলে তো টাকা নিয়েছিনি এবং অনেক লোককে ভয় দেখিয়ে জমিও তিনি ক্রয় করে এবং কি না ক্রয় করেও তিনি দখল করেছেন। শুধু খালি আমাদের চরশোলমারি নয়, শৈলমারি ইউনিয়নে যান, রৌমারী সদরে যান, বিভিন্ন অঞ্চলে সে এত পরিমাণ টাকাগুলো মেরেছে সাধারণ জনগণের, যেটা মানে বলার ভাষ্য থাকে না। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করা অপরাধ। সেক্ষেত্রে প্রার্থীদের হলফনামা ও সম্পদের সঠিক হিসাব নিলেই তার নির্বাচন করার পথ বন্ধ হয়ে যেত। এক্ষেত্রে গাফিলতি করেছে নির্বাচন কমিশন। যদি মিথ্যা তথ্য আসে, তারা কিভাবে যাচাই করবে, কিভাবে বাছাই করবে, এ ধরনের কোনো উদ্যোগ কোনো কমিশনে নেয়নি। যে কারণে যারা রাজনীতিতে ইনভেস্ট করে তারা আরও উৎসাহিত হয়েছে। তুমি আমাকে অফিসিয়ালি একটা ভুল তথ্য দিয়েছো, এটা তো অফেন্স, ক্রিমিনাল অফেন্স, তাই না? এটা তো সরকারি ফর্মে দিয়েছো এবং সরকারিভাবে দিচ্ছ, তো তুমি একটা মিথ্যা তথ্য দিলা, তোমার তার জন্য তোমার শাস্তি হবে না, তাও তো হতে পারে না। মাদক বাণিজ্যের পৃষ্ঠপোষক হিসেবে গোয়েন্দা রিপোর্টে নাম আসে জাকির হোসেনের। 2020 সালে ইয়াবাসহ গ্রেপ্তার হন তার গাড়ি চালক। প্রাথমিক বিদ্যালয়ের বরাদ্দ থেকে কমিশনের ভাগ নিতেন স্থানীয় শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মাধ্যমে।
নিরীহ মানুষ যারা টাকা দিয়ে চাকরি দেয় না, টাকা ফেরত নিতে গেলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। যখন উনি এমপি হন নাই তখন তো ওই রৌমারীবাসী তাদের একটু 2 টাকা খরচ পর্যন্ত বাকি দেয় না, কোনো দোকানে যে উনি বাকি পায় না। প্রতিমন্ত্রী হলে জাকিরের ছত্র ছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন তার স্বজনরা। সড়ক ও জনপথের জমিতে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, পরে সেখানে পাথরের ব্যবসা শুরু করেন তার ছেলে। কোনো একজন পলিটিশিয়ান বাংলাদেশ ইতিহাসে যে প্রচুর টাকা ইনকাম করেছে অবৈধভাবে, এটাকে ইনভেস্ট করে নানাভাবে টাকা পাচার করেছে, কারো কি শাস্তি হয়েছে? হয় না। সো এটা তাদেরকে উৎসাহিত করেছে। এখন এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সমাজের মানুষও সয়ে গেছে। আগে একটা খারাপ কাজ করলে তাকে সমাজের লোক ঘৃণার চোখে দেখত। এখন কারো যদি 10টা গাড়ি থাকে তার গ্যারেজে, তার বাড়িতে লোক বেশি যায়। বালু, পাথর ও মাদক বাণিজ্যে শূন্য থেকে কোটিপতি হয়েছেন জাকির ও তার স্বজনরা। অবৈধ বাণিজ্য বন্ধে অবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।